আজকে ক্লাস 11 এর কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন বিষয়টি কস্টিং পার্টটা নিয়ে কিছু আলোচনা করব। তো কস্টিং বিষয়টা আজকে আমার বিষয়বস্তু যেটা মূল বিষয় হলো যে হোয়াট ইজ কস্টিং, কস্টিং কি, কস্টিং এর বাংলা মানে কি, কস্টিং কস্ট অ্যাকাউন্টিং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, কস্ট অ্যাকাউন্টিং বিষয়টা কি, কস্ট অ্যাকাউন্টিং এর ক্রমবিকাশ, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং তার সাথে থাকবে কিছু কস্টশিট সংক্রান্ত আলোচনা। আচ্ছা, আমি প্রথমেই বলি কস্টিং কি, কস্টিং এর বাংলা মানে কি। কস্টিং এর বাংলা মানে হলো পরিব্যয়। পরিব্যয় হলো একটি পণ্য বা সেবার ব্যয় নির্ধারণ করার পদ্ধতি হলো কস্টিং। আচ্ছা, বর্তমানে যা কারবারি পরিবেশ গড়ে উঠেছে, সেই কারবারি পরিবেশে টিকে থাকার জন্য শুধুমাত্র আর্থিক হিসাব রক্ষণ পদ্ধতি প্রযোজ্য হবে না। বর্তমানে কারবারি পরিবেশের সাথে বিশেষত যে সমস্ত বৃহদায়তন কোম্পানিগুলো রয়েছে, সেই বৃহদায়তন কোম্পানিগুলোতে টিকে থাকার জন্য আমার কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজন হয়। না হলে আমাদের পক্ষে হিসাব রক্ষণ পদ্ধতি বা হিসাব করাটা আমাদের পক্ষে সঠিক পদ্ধতিতে সম্ভব হবে না। এই জন্য আমাদের কস্ট ও ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রয়োজন হয়। ব্রাঞ্চেস, এরপর আমরা আসবো ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। এই যে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর বিভিন্ন ভাগ রয়েছে। এই যে অ্যাকাউন্টিং এর যে বিভিন্ন ভাগ রয়েছে, সেটাই আজকে আমি আপনাদেরকে বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোঝাবো। আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে ব্রাঞ্চেস অফ অ্যাকাউন্টিং। এই যে অ্যাকাউন্টিং এর বিভিন্ন ভাগ রয়েছে। প্রথমে রয়েছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর বাংলা মানে হচ্ছে আর্থিক হিসাব নিকাশকরণ। আচ্ছা, আর্থিক হিসাব নিকাশকরণ বা আর্থিক হিসাব রক্ষণ, এটার বাংলা মানে হলো, এটার অর্থ বলতে আমরা বোঝাই যে আর্থিক হিসাব রক্ষণের মাধ্যমে আমরা শুধুমাত্র কারবারের আর্থিক ফলাফল বা অবস্থা জানতে পারি। যে কোনো একটা কোম্পানির আমরা আর্থিক ফলাফল বা আর্থিক অবস্থা জানতে পারি। এরপরে আসছে আমাদের কস্ট অ্যাকাউন্টিং, পরিব্যয় হিসাব রক্ষণ। পরিব্যয় হিসাব রক্ষণ বলতে আমরা বোঝাই কোনো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান, ধরা যাক আমার হাতের যে পেনটি রয়েছে, এই পেনটি করতে কত টাকা খরচ হবে, যা যা খরচ হবে সেইটার খরচটাকেই আমরা বলছি কস্ট অফ প্রোডাকশন। সেটি জানতে গেলে আমাদের কস্ট অ্যাকাউন্টিং জানতে হবে। এই যে আমার এই পেনটা তৈরি করতে কতটা খরচ হয়েছে, সেই খরচ নির্ণয় করতে গেলে আমাকে কস্ট অ্যাকাউন্টিং বিষয়টি জানতে হবে। ধরা যাক কলমটার উৎপাদন ব্যয় হলো একক প্রতি 3 টাকা, ঠিক আছে, প্লাস এই যে আমি এখানে করেছি, দেখুন কস্ট অফ প্রোডাকশন আমার লেগেছে 3 টাকা, কস্ট অফ প্রোডাকশন লেগেছে আমার 3 টাকা। এর সাথে আমার প্রফিট অ্যাড করতে হবে 20%, তাহলে আমার হচ্ছে 0.6, তাহলে আমার সেলিং প্রাইস 3 টাকা 6 পয়সা। তাহলে আমি কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমি কি জানতে পারি, কোনো একটা পণ্য বা কোনো একটা দ্রব্যের সেলিং প্রাইস সম্বন্ধে জানতে পারি। তাহলে আমি কত টাকা দিয়ে আমার এই হাতের পেনটি বিক্রি করব, সেটা আমি নির্ধারণ করতে গেলে আমাকে প্রয়োজন নিতে হবে কস্ট অ্যাকাউন্টিং এর। এরপরে আসছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বাংলা মানে হচ্ছে ব্যবস্থাপনার হিসাব রক্ষণ। ব্যবস্থাপনার হিসাব রক্ষণ বলতে গেলে বোঝায় ব্যবস্থাপকরা তাদের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য আর্থিক হিসাব রক্ষক এবং পরিব্যয় হিসাব রক্ষকদের কাছ থেকে পেয়ে থাকে। এবার আমি বলি যে যেই সমস্ত কোম্পানিরা পণ্য কিনে এনে বিক্রি করে, তাদেরকে কিন্তু কোনো প্রোডাকশন করতে হয় না, কিছু করতে হয় না। যেই সমস্ত কোম্পানিরা পণ্য কিনে এনে বিক্রি করে, সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু কস্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন হয় না। সেই সমস্ত কোম্পানির ক্ষেত্রে কিন্তু আমরা কস্ট অ্যাকাউন্টিং এর প্রয়োজন হয় না। তাদের ক্ষেত্রে কেবলমাত্র ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর প্রয়োজন হয়, কারণ সেখানে তো কোনো প্রোডাকশনই নেই এবং সেখানে সেলিং প্রাইস নির্ধারণ করার কোনো বিষয় নেই। সেই জন্য তারা কি করে, কস্ট অ্যাকাউন্টিং এর সাহায্য নেয় না। সেই সমস্ত ক্ষেত্রে কেবলমাত্র আর্থিক লাভ বা ক্ষতি নির্ণয়ের জন্য ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং নির্ধারণ করা প্রয়োজন হয়। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি যে কস্টশিট ব্যাপারটা। যে কস্টশিট ব্যাপারটা কি, এই যে কস্টশিট ব্যাপারটা হলো কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদিত পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে গেলে কস্টশিট তৈরি করতে হয়। কোনো একটা কোম্পানি যদি
তার প্রতিষ্ঠানে থেকে তার কোনো একটা পণ্য উৎপন্ন করে, সেই পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করতে গেলে কিন্তু তাকে কস্ট শিটটা তৈরি করতে হবে। আচ্ছা, কস্ট শিট কথাটা আমি এখানে লিখেছি, কস্ট মিনস হচ্ছে স্যাক্রিফাইস, অর্থাৎ কোনো কিছু জিনিস পেতে গেলে আমরা যে অর্থ খরচ করি সেটাই হলো ওই দ্রব্যটির কস্ট বা ব্যয়। আমি ধরো এই পেনটা কিনতে গিয়ে আমি যে অর্থটা খরচ করলাম বা এই পেনটা তৈরি করতে গিয়ে আমার যে সমস্ত খরচ হলো, যে কাঁচা জিনিসপত্র মানে র মেটেরিয়ালস কেনার জন্য যে সমস্ত খরচ হলো, সেই সমস্ত খরচ যে হলো সেইটাই হচ্ছে এই দ্রব্যটার কস্ট বা ব্যয়। এই দ্রব্যটা আমার তৈরি করতে যত টাকা খরচ হলো সেটাই হলো কস্ট বা ব্যয়। আমরা যেভাবে এবার আমাদের মানে আমরা যেভাবে এই পেনটা তৈরি করতে আমার কতটা পরিমাণ র মেটেরিয়ালস লেগেছে, কতটা পরিমাণ ওপেনিং স্টক ছিল, কতটা পরিমাণ পণ্য আমাকে কিনতে হয়েছে, সেগুলো আমাকে প্রথমে বের করতে হবে। তারপরে আমি এরভাবে কস্ট শিটটা তৈরি করতে পারবো। আমি এখানে একটা চার্ট তৈরি করেছি, যার মাধ্যমে আমি আমার কোনো একটা দ্রব্য বা কোনো একটা পণ্যের সেলিং প্রাইসটা জানতে পারবো। আমি এই পেনটা কত টাকা দিয়ে বিক্রি করতে পারবো সেটা আমি এই কস্ট শিটের মাধ্যমে তৈরি করব। আমি এখানে একটা কস্ট শিটটা এখানে আমি একটা কস্ট শিটের চার্ট রেখেছি। এর মধ্যে আছে প্রথমে আমাকে এই ব্যাপারটার মধ্যে আমাকে বের করতে হবে র মেটেরিয়ালস কনজিউমড। র মেটেরিয়াল কনজিউমড মানে হলো কতটা পরিমাণ কাঁচামাল আমার এই পণ্যটা তৈরি করতে ব্যবহার করতে হবে সেটা বের করা। এবার তাহলে আমি কিভাবে বের করব এটা? আমাকে প্রথমে বের করতে হবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস। এই যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস বলতে বোঝায় যে কোনো একটা কোম্পানির প্রিভিয়াস ইয়ারের যে সমস্ত পণ্যগুলো ক্লোজিং স্টক হিসাবে পড়ে রয়েছিল, সেই সমস্ত পণ্যগুলোই আমাদের এই ইয়ারে, আমাদের নতুন ইয়ারে, কারেন্ট ইয়ারে ওপেনিং স্টক হিসাবে জানা যাবে। যেটা প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং স্টক সেটাই আমাদের ওপেনিং ইয়ারের কারেন্ট ইয়ারের ওপেনিং স্টক। এভাবে আমি বের করব। প্রথমে আমি জানবো যে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস কতটা পরিমাণ ওপেনিং স্টক রয়ে গেছে, সেটা আমাকে এই অ্যামাউন্টটা এই পাশে লিখতে হবে। তারপর তার সাথে অ্যাড করতে হবে পারচেস অফ র মেটেরিয়ালস। এই পণ্যটা তৈরি করতে আমার কতটা পরিমাণ র মেটেরিয়ালস কিনতে হয়েছে সেটা আমাকে বের করতে হবে, বের করে এর সাথে অ্যাড করতে হবে, অ্যাড করে এখানে লিখবো। তারপর তার সাথে করতে হবে রিটার্ন টু সাপ্লায়ার্স। রিটার্ন টু সাপ্লায়ার্স বলতে বোঝায় কতটা পরিমাণ পণ্য আমি সাপ্লায়ারের কাছে রিটার্ন করেছি। মানে আমি যখন এই পণ্যগুলো কাঁচামালটা পারচেস করেছিলাম, সেই পারচেসের সাথে আমার কিছুটা পরিমাণ পণ্য ডিফেক্ট বেরিয়েছিল, সেই ডিফেক্ট পণ্যগুলোকে আমাকে আবার কি করতে হবে? রিটার্ন করতে হবে। সেইটা কিন্তু আমাকে লেস করতে হবে। আমি ওপেনিং স্টক প্লাস পারচেস করার পর যেটা পেলাম তার থেকে কিন্তু রিটার্ন টু সাপ্লায়ার্স করেছি। সাপ্লায়ার্সকে যে পরিমাণ পণ্য রিটার্ন করতে হবে সেটা আমাকে এখানে লিখতে হবে। এবার এই অ্যামাউন্টটা আমি এখানে পেয়ে যাচ্ছি। এরপরে বেরোবে লেস অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়ালস। এইটা আমাকে বিয়োগ করতে হবে। অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়ালস বলতে আমরা কি বুঝি? যে যখন আমি পণ্যটা কিনে নিয়ে আসছি, আমার গুদামে যখন আমি পণ্যটা নিয়ে আসব, তখন এই নিয়ে আসতে গেলে যে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো হবে, যে সমস্ত খরচগুলো হবে, হয়তো পণ্যটা পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, যে কোনো ধরনের ক্ষতি হচ্ছে অ্যাবনর্মাল লস, সেইটা আমাকে বিয়োগ করতে হবে। লেস অ্যাবনর্মাল লস অফ মেটেরিয়ালস। এরপরে হচ্ছে আমার যেটা বেরোবে এটা আমাকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। এই পণ্যটা উৎপন্ন করতে যতটা পরিমাণ পণ্য লাগবে তারপরে যে পরিমাণ পণ্য পড়ে থাকবে সেটাই হচ্ছে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস। সেটাকে কিন্তু আমার বাদ দিতে হবে। আমি বাদ দিলে মোটামুটি পেয়ে যাচ্ছি এইখানে র মেটেরিয়ালস কনজিউমড, কতটা পরিমাণ পণ্য আমার কাঁচামাল লাগবে সেটা আমি পেয়ে গেলাম। এর সাথে আমাকে অ্যাড করতে হবে ডিরেক্ট ওয়েজেস অ্যান্ড ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্সেস বলতে কি বোঝায়? যে এই পেনটা, আমার হাতের যে পেনটা, এই পেনটা তৈরি করতে সরাসরিভাবে যে সমস্ত শ্রমিক বা কর্মচারীরা নিযুক্ত ছিল তাদেরকে বেতন প্রদান করতে হয়েছে, তাদের যে মজুরি প্রদান করতে হয়েছে, সেই মজুরিটা কিন্তু হলো ডিরেক্ট ওয়েজেস।
প্রত্যক্ষ মজুরি, ডিরেক্ট ওয়েজেসের বাংলা মানে হলো প্রত্যক্ষ মজুরি। মানে এই পেনটা তৈরি করতে যে সমস্ত শ্রমিক বা কর্মচারীরা নিযুক্ত ছিল সেই সমস্ত শ্রমিক বা কর্মচারী মজুরি হলো ডিরেক্ট ওয়েজেস। সেটা আমার যে মজুরিটা দিতেই হবে সেটা হচ্ছে এখানে অ্যাড করতে হবে ডিরেক্ট এক্সপেন্সেস। ধরো এই পেনটা তৈরি করতে আমার অনেক কিছু খরচ হয়েছে, এই যে পেনটা কালার করতে, তারপর এই পেনটার ওপরে লিখতে হয়েছে আমাকে পেন টনিক, এইটা লিখতে আমার যে খরচ হয়েছে সেইগুলো কিন্তু প্রত্যক্ষ খরচের মধ্যে পড়ে, সরাসরি এই খরচগুলো করতে হয়েছে। তো এইগুলো হচ্ছে ডিরেক্ট এক্সপেন্সেস। এবার আমাকে তাহলে এই র মেটেরিয়াল কনজিউমডের সাথে ডিরেক্ট ওয়েজেস এবং ডিরেক্ট এক্সপেন্সেস অ্যাড করতে হবে। আমি এই দুটো অ্যাড করলে পেয়ে যাব প্রাইম কস্ট। আমাকে এখানে দুটো কলাম কাটতে হবে, একটা হচ্ছে ইনার কলাম, একটা হচ্ছে আউটার কলাম। এবার আমি এটা আউটার কলামে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমার বেরিয়ে গেল প্রাইম কস্ট। এইভাবে আমাকে তারপরে বের করতে হবে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সেস, মানে কলকারখানা। এই যে পেনটা আমি তৈরি করলাম, এই পেনটা আমি কোথায় তৈরি করেছি? একটা কলকারখানায় তৈরি করেছি। কলকারখানায় তৈরি করতে যে সমস্ত খরচ হয়েছে, কলকারখানার বিভিন্ন খরচ রয়েছে, কলকারখানার আলো, তারপর বিভিন্ন কলকারখানার ভাড়া সংক্রান্ত যে সমস্ত খরচ হয়েছে সেইটা কিন্তু আমার এখানে আসবে। এর সাথে আমাকে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস, লেস সেল অফ স্ক্র্যাপস অ্যান্ড লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস করতে হবে। আচ্ছা, ওয়ার্কিং প্রোগ্রেস এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্য। এই কথাটার বাংলা মানে হচ্ছে অর্ধ সমাপ্ত পণ্য। আচ্ছা, তাহলে ফ্যাক্টরি ওভারহেড এক্সপেন্সেস গুলোর সাথে আমাকে অ্যাড করতে হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমি ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস মানে প্রথম যে ওপেনিং এ যে অর্ধ সমাপ্ত পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোকে আমাকে অ্যাড করতে হবে। তারপর করতে হবে লেস করতে হবে সেল অফ স্ক্র্যাপস, মানে আমি এই পণ্যটা, ঠিক আছে, এই পণ্যটা বিক্রি করতে বিভিন্ন স্ক্র্যাপ বেরিয়েছে, সেই স্ক্র্যাপগুলোকে আমার বিক্রি করতে হবে। সেই বিক্রি করে আমার যে লাভটা হলো বা ক্ষতিটা হলো সেইটা আমাকে বিয়োগ করতে হবে, লেস করতে হবে সেল অফ স্ক্র্যাপস। এইবার হচ্ছে লেস হচ্ছে ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস। আমি কিছুটা পরিমাণ ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকবে, সেটাকে আমাকে বাদ দিতে হবে। বাদ দিলে আমি পেয়ে যাব ফ্যাক্টরি কস্ট। এই যেখানে পেয়ে গেলাম আমি ফ্যাক্টরি কস্ট। এরপর এর সাথে আমাকে অ্যাড করতে হবে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড বলতে বোঝায় অফিস এবং প্রশাসনিক সংক্রান্ত যে সমস্ত উপরিব্যয়। অফিস এবং প্রশাসনিক সংক্রান্ত উপরিব্যয়, প্রশাসনিক সংক্রান্ত উপরিব্যয়, প্রশাসনিক উপরিব্যয়। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড এটা আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর আমি পেয়ে যাব কস্ট অফ প্রোডাকশন, মানে আমার এই পণ্যটা তৈরি করতে কতটা পরিমাণ খরচ হলো, কতটা পরিমাণ পণ্য লাগলো, সমস্ত কিছু যোগ বিয়োগ করে আমি আমার এই পণ্যটা তৈরি করতে কতটা খরচ হলো সেটা আমি পেয়ে যাব। সেটাকেই আমরা বলছি কি কস্ট অফ প্রোডাকশন। পণ্যটা তৈরি করতে কতটা খরচ হলো সেটা আমি পেয়ে যাব। এর সাথে আমাকে যোগ করতে হবে ওপেনিং ফিনিশড স্টক। ওপেনিং ফিনিশ স্টক আমাকে অ্যাড করতে হবে। অ্যাড করার পর তারপর আমাকে সেখান থেকে লেস করতে হবে ক্লোজিং ফিনিশ স্টক, সেটা আমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর আমি পেয়ে যাব কস্ট অফ প্রোডাকশন অফ গুডস সোল্ড। কতটা পরিমাণ, এই যে কস্ট অফ প্রোডাকশন অফ গুডস সোল্ড, এটা আমি পেয়ে গেলাম এই যে এখানে। এরপর এর সাথে আমাকে অ্যাড করতে হবে সেলিং ওভারহেড প্লাস ডিস্ট্রিবিউশন ওভারহেড। আচ্ছা, আমি একটু বলে দিই যে সেলিং ওভারহেড এবং ডিস্ট্রিবিউশন ওভারহেড কথাটার বাংলা মানে, সেলিং ওভারহেড বলতে বোঝায় আমি এই যে পণ্যটা আমার প্রোডাকশন হয়ে গেছে, এবার আমাকে বাইরে মার্কেটে বিক্রি করতে হবে। এই পণ্যটা বাইরে মার্কেটে বিক্রি করতে গেলে আমার যে সমস্ত উপরিব্যয়গুলো হয়ে থাকবে সেই উপরিব্যয়গুলো কিন্তু আমাকে অ্যাড করতে হবে। আর ডিস্ট্রিবিউশন ওভারহেড মানে বন্টন সংক্রান্ত উপরিব্যয়, মানে আমি যখন এই পেনটা তৈরি করলাম, পেনটা তৈরি করার পর যখন আমাকে বিভিন্ন হোলসেল মার্কেট বা বিভিন্ন খুচরা ব্যবসায়ীর কাছে যখন আমাকে বিক্রি করার জন্য যখন বন্টন করতে হবে, তখন আমার বিভিন্ন খরচ হতে পারে, ডেলিভারি ম্যানের খরচ হতে পারে বা বিভিন্ন খরচ হতে পারে। সেই খরচটা কিন্তু আমাকে অ্যাড করতে হবে। আমি অ্যাড করে দিলাম এইখানে, এই যে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে আমি পেয়ে গেলাম টোটাল সেল বা কস্ট অফ সেলস পেয়ে গেলাম।
এর সাথে কিন্তু আমার কোম্পানির নিজস্ব কিছু প্রফিট রাখতে হবে। প্রফিট ছাড়া তো কোনো কোম্পানি চলতে পারে না, তো প্রফিটটা কিন্তু আমাকে রাখতে হবে। প্রফিট করে কস্ট অফ সেলসের সাথে যদি আমি প্রফিট অ্যাড করি, প্রফিট অ্যাড করলে আমি সেলিং প্রাইসটা পেয়ে যাব। এই যে এখানে আমি সেলিং প্রাইস দিয়ে দিয়েছি। এই যে আমরা যেভাবে সেলিং প্রাইসটা বের করলাম, সেই পদ্ধতিটাকে বলা হয় অ্যাবজর্পশন কস্টিং। সেই পদ্ধতিটাকে কি বলে? অ্যাবজর্পশন কস্টিং। অ্যাবজর্পশন কস্টিং, এই পদ্ধতিটা হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং। এই চার্টের ওপর ভিত্তি করে আমার বিভিন্ন প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো আমাকে সলভ করতে হবে এই চার্টটাকে ফলো করে। এই চার্টটা যেভাবে দেওয়া আছে ঠিক সেম ভাবে আমাকে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ।